আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের এই গোটা সভ্যতা, আমাদের এত সব অর্জন, এই সব কিছু যদি নির্ভর করে মাত্র 1% ওপর। চলুন আজ আমরা এই ছোট্ট কিন্তু অসম্ভব প্রভাবশালী সংখ্যাটার পেছনের ভাবনাটা নিয়ে একটু কথা বলি। মাত্র 1%। শুধু এই একটা সংখ্যাই দুটো একেবারে আলাদা প্রজাতিকে আলাদা করে দেয়। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা আসলে বুদ্ধি আর অস্তিত্বের মধ্যেকার এক বিশাল পার্থক্যের চিহ্ন। একদিকে দেখুন মানুষ, যারা কিনা এক গ্রহ থেকে আরেক গ্রহে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখে, আর অন্যদিকে আছে শিম্পাঞ্জি। আর জানেন, জেনেটিক্যালি আমাদের আর ওদের ডিএনএর মধ্যে পার্থক্যটা কত? মাত্র 1%। ভাবা যায়? শুধু এইটুকু পার্থক্যের জন্য আমাদের বুদ্ধি আর ক্ষমতার মধ্যে আকাশ-পাতাল তফাৎ। ঠিক আছে, চলুন তাহলে এই বিষয়টা নিয়ে আরও একটু গভীরে যাই। এই যে 1%-এর পার্থক্য, এটাই কিন্তু আমাদের পুরো চিন্তাভাবনার মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছে। এই সামান্য জেনেটিক পার্থক্যটাই কিন্তু আমাদের এই আকাশ ছোঁয়া বিল্ডিং, এত জটিল দর্শন আর প্রযুক্তির এত অগ্রগতির জন্য দায়ী। মানে শিম্পাঞ্জির জগৎ থেকে আমাদের জগৎকে যা কিছুই আলাদা করেছে, তার গোড়ায় রয়েছে ওই 1%। এখন এখানেই কিন্তু আসল প্রশ্নটা আসছে। আমরা যদি শিম্পাঞ্জিদের থেকে মাত্র 1% এগিয়ে থেকে এইসব করতে পারি, তাহলে একবার ভাবুন তো, মানবজাতি যদি আরও 1% বিবর্তিত হয়ে যায়, তাহলে কি হতে পারে? চলুন এই কাল্পনিক বিবর্তনের অবিশ্বাস্য সম্ভাবনাগুলো একটু খুঁজে দেখি। এই 1%-এর একটা লাফ আমাদের জন্য কি দরজা খুলে দিতে পারে, তাই না? মাত্র 1% বিবর্তনের ফলে মানুষ হয়তো 3-3টে অবিশ্বাস্য ক্ষমতা পেয়ে যেতে পারে। আসুন এক এক করে দেখা যাক সেগুলো কি হতে পারে। প্রথমটা হলো সূর্যের সমস্ত শক্তিকে সরাসরি কাজে লাগানোর ক্ষমতা। তার মানে হলো অফুরন্ত শক্তি, যা আমাদের সভ্যতাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যা আমরা এখন কল্পনাও করতে পারি না। দ্বিতীয়টা হল প্রায় আলোর গতিতে ভ্রমণ করা। এটা কিন্তু মহাকাশ যাত্রাকে একেবারে সত্যি করে তুলবে। মানে এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রে যাওয়াটা তখন আর কোনো সায়েন্স ফিকশনের গল্প থাকবে না। আর 3 নম্বরটা হলো অন্য কোনো গ্রহকে কৃত্রিমভাবে পৃথিবীর মতো বাসযোগ্য করে তোলার ক্ষমতা। তখন আমরা আর শুধু পৃথিবীর বাসিন্দা থাকব না, আমরা হয়ে উঠব মহাবিশ্বের বাসিন্দা। আর এই সবকিছুই সম্ভব হবে মাত্র 1% জেনেটিক পরিবর্তনের ফলে। ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য, তাই না? এই সামান্য একটা পরিবর্তন আমাদের প্রায় ঈশ্বরের মতো ক্ষমতা দিয়ে দিতে পারে। এখন চলুন যুক্তির পরের ধাপে যাই। যদি এটা সম্ভব হয়, তাহলে খুব সম্ভবত এটা অন্য কোথাও এর মধ্যেই ঘটে গেছে। এর মানেটা কি দাঁড়ায়? মানে হলো আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই হয়তো এমন কোনো বুদ্ধিমান প্রাণী আছে যারা আমাদের থেকে ওই 1% বেশি উন্নত। আর যদি তারা সত্যি থেকে থাকে, তাহলে বুদ্ধির মাপকাঠিতে আমরা কিন্তু আর শীর্ষে নেই। এই ভাবনাটা কিন্তু আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। আসুন দেখি, এই বিশাল মহাজাগতিক বরিশেই মানবজাতির জায়গাটা ঠিক কোথায় হতে পারে। ব্যাপারটা খুব সহজ। আমরা শিম্পাঞ্জিদের যেভাবে দেখি, ঠিক সেইভাবেই হয়তো ওই উন্নত প্রাণীরা আমাদের দেখে। আমাদের এত সব অর্জন, আমাদের এই সভ্যতা, তাদের কাছে হয়তো একটা বুদ্ধিমান বানরের কাজকর্মের চেয়ে বেশি কিছু মনে হবে না। যখন ওই উন্নত প্রাণীরা আমাদের সবথেকে মেধাবী মানুষদের দেখবে, তারা হয়তো নিজেদের মধ্যে এভাবেই কথা বলবে। ঠিক যেমন আমরা কোনো চালাক শিম্পাঞ্জিকে দেখে বলি, বাহ, এটা তো বেশ স্মার্ট। আমাদের চোখে যারা প্রতিভার চূড়ায় আছেন, ধরুন অ্যালবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন বা আজকের দিনের ইলন মাস্ক, তাদেরকেও ওই উন্নত প্রাণীরা হয়তো শুধু বুদ্ধিমান বানর হিসেবেই দেখবে। আর সবথেকে অবাক করার বিষয় হল, তাদের সমাজের একজন সাধারণ প্রাপ্তবয়স্কের বুদ্ধিমত্তাও আমাদের কাছে ভয়ঙ্কর রকমের উন্নত মনে হবে। তাদের কাছে যা সাধারণ জ্ঞান, তা হয়তো আমাদের সবথেকে জটিল বিজ্ঞানের থেকেও অনেক অনেক এগিয়ে। তাহলে এই বিশাল মহাবিশ্বে আমাদের আসল জায়গাটা কোথায়? আমরা কি আসলেই সৃষ্টির সেরা জীব, নাকি অন্য কোনো উন্নত প্রাণীর চোখে আমরা কেবলই আরেকটা বুদ্ধিমান প্রজাতি যারা সবেমাত্র তাদের মহাজাগতিক শৈশব পার করছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।